They're not, but it's unsustainable. আর্থিক কেলেঙ্কারি, সম্পদের তথ্য গোপনের মতো অপরাধের দায়ে গেল সপ্তাহেই ব্রিটেনের ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার পদ থেকে ইস্তফা দেন টিউলিপ সিদ্দিক। বৈষম্য বিরোধীর অফিসটা নিয়ে একটা টর্চার সেল করা হয়েছে আওয়ামী লীগের পার্টি অফিসের মতো। আগে দেখতাম আওয়ামী লীগের ছাত্রলীগরা মানুষকে ধরে নিয়ে যায় তাদের অফিসে নিয়ে টর্চার সেলের মধ্যে ঢুকে মারতো। এরকম অনেক ঘটনা আছে। কেরানীগঞ্জে আপনারা দেখছেন না, খুন করে ফেলছে, মার্ডার করে ফেলছে। কালকে তো তাকে মারার উদ্দেশ্যেই মারা হয়েছে। 22টা আমি টোটাল বিল নিয়ে নিশ্চিতভাবে রিপোর্ট করেছি। আমরা আসলে প্রায় 3টি রিপোর্ট করেছি। আমার উন্মোচন যে প্রোগ্রামটা আছে সেখানে আমরা ইনভেস্টিগেটিভ প্রোগ্রামে আসলে দেখিয়েছি যে টোটাল বিল গত কয়েক বছর ধরে কিভাবে তিলে তিলে দখল হয়েছে। তো সেটি নিয়ে আমরা নিশ্চিতভাবে কাজ করেছি। এর আগে এখানে এসে বিভিন্ন জনের সাথে কথাবার্তা বলেছি যারা নিজেদের ব্যক্তি মালিকানাধীন মালিকানা সম্পত্তি হিসেবে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি দেখছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের বিষয়টা বুঝতে পারবেন। চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। They're not, but it's unsustainable. আর্থিক কেলেঙ্কারি, সম্পদের তথ্য গোপনের মতো অপরাধের দায়ে গেল সপ্তাহেই ব্রিটেনের ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার পদ থেকে ইস্তফা দেন টিউলিপ সিদ্দিক। তবে পদত্যাগের এই ঘটনা এমনি এমনি আসেনি। একের পর এক কেলেঙ্কারির ঘটনা তুলে এনে কিয়ার স্টারমারের সরকারকে চেপে ধরে ব্রিটেনেরই প্রথম সারির প্রভাবশালী গণমাধ্যমগুলো। শেষ পর্যন্ত এই পদত্যাগের ঘোষণা আসলেও এখনই ছাড় পাচ্ছে না যুক্তরাজ্য সরকার। এক প্রতিবেদনে বিবিসি বলছে, 1971 সালের পর শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশি সহিংসতা দেখেছে বাংলাদেশ। টিউলিপের খালা শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং গুমের মতো অপরাধের অভিযোগও বহু পুরনো। আর এসব অভিযোগ সত্ত্বেও তার ভাগ্নি টিউলিপকে কেন মন্ত্রী করা হয়েছিল? যুক্তরাজ্য সরকারের কাছে সেই প্রশ্নের জবাব চেয়েছে গণমাধ্যমটি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আগস্টে ক্ষমতার পালাবদলের পর 1.5 দশকে শেখ হাসিনা ও তার সরকারের একের পর এক দুর্নীতির বিস্ফোরক তথ্য উঠে আসতে থাকে। এর মধ্যে রাশিয়ার সাথে বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্প সহ বিভিন্ন খাত থেকে কয়েক বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ ওঠে। যাতে জড়িত থাকার অভিযোগ ওঠে যুক্তরাজ্য সরকারের মন্ত্রী এবং লেবার পার্টির প্রভাবশালী রাজনীতিবিদ টিউলিপ সিদ্দিকের নাম। বাংলাদেশে এসব অভিযোগ ওঠার পর টিউলিপের বিরুদ্ধে প্রতিবেদন করে ব্রিটেনের গণমাধ্যমগুলো। আর সেসবে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার এবং খালা শেখ হাসিনার কেলেঙ্কারির সাথে টিউলিপের ওতপ্রোতভাবে জড়িত থাকার একের পর এক বিস্ফোরক তথ্য বেরিয়ে আসতে থাকে। বিরোধী দল, গণমাধ্যম ও রাজনীতিকদের চাপে শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য হন টিউলিপ। তবে গেল বছর যুক্তরাজ্যের দায়িত্ব নেয়া প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উপর এবার আঙুল তুলেছে বিবিসি। গণমাধ্যমটি বলছে, 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশি সহিংসতা দেখেছে বাংলাদেশ। এমনকি আগস্টে পদচ্যুত হয়ে পালিয়ে যাওয়ার দিনটিতেও দেশে অন্তত 90 জন প্রাণ হারান। প্রতিবেদনে তুলে ধরা হয়েছে শেখ হাসিনার আমলে গুম হওয়া মানুষদের স্পর্শকাতর ঘটনাও। যুক্তরাজ্যে সে সময় মানবাধিকার নিয়ে ব্যাপক প্রচার চালাচ্ছিলেন টিউলিপ। নিজ নির্বাচনী এলাকার বাসিন্দা নাজনীন জাঘারি র্যাডক্লিফকে ইরান থেকে মুক্ত করার জন্য দীর্ঘ প্রচার চালিয়েছিলেন তিনি। তার বিপরীতে বাংলাদেশে তখন খালার শাসনামলে লোকজনের দুঃখ দুর্দশা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে জনসমক্ষে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে টিউলিপের নির্লিপ্ততা ছিল চোখে পড়ার মতো।
inflaming tension between vulnerable communities. 2015 সাল থেকেই যুক্তরাজ্যের সংসদ সদস্য নির্বাচিত হওয়া টিউলিপ বরাবরই তার রাজনৈতিক আদর্শ হিসেবে শেখ হাসিনার কথা বলে এসেছেন। শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রভাব ব্যবহারও করেছেন টিউলিপ। যদিও আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশের সরকার বা রাজনীতির সাথে যুক্ত থাকার কথা একেবারেই অস্বীকার করে দিয়েছেন শেখ রেহানা কন্যা। To make sure we do not let people enter. লেবার পার্টির নেতারা শেখ হাসিনা সরকারের অপরাধের বিষয়ে অবগত থাকলেও দলটি আওয়ামী লীগ থেকে দূরে সরে আসার কোনো উদ্যোগ নেয়নি। বিবিসি বলছে, আওয়ামী লীগের এসব দুর্নীতি হয়তো স্টারমারের দলটির কাছে অপরাধ হিসেবে বিবেচিতই হয়নি। উল্টো টিউলিপের ঘনিষ্ঠ বন্ধু কিয়ার স্টারমারকে শেখ হাসিনার সাথে বহুবার সাক্ষাৎ করতেও দেখা গেছে। টিউলিপ সিদ্দিক মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন, তবে লেবার প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ এই রাজনীতিবিদ এমপি পদ থেকে কবে সরে দাঁড়াবেন তা এখনো অনিশ্চিত। বৈষম্য বিরোধীর অফিসটা নিয়ে একটা টর্চার সেল করা হয়েছে আওয়ামী লীগের পার্টি অফিসের মতো। আগে দেখতাম আওয়ামী লীগের ছাত্রলীগরা মানুষকে ধরে নিয়ে যায় তাদের অফিসে নিয়ে টর্চার সেলের মধ্যে ঢুকে মারতো। এরকম অনেক ঘটনা আছে। কেরানীগঞ্জে আপনারা দেখছেন না, খুন করে ফেলছে, মার্ডার করে ফেলছে। কালকে তো তাকে মারার উদ্দেশ্যেই মারা হয়েছে, 22টা সিলাই পড়ছে। তাহলে এই বৈষম্যবিধির রিফাত, রশিদ সহ যারা এখানে উপস্থিত ছিল, তারা এই হত্যাকাণ্ডের সাথে হত্যাকাণ্ড ঘটানোর জন্য যে বেধড়কভাবে মারছে তার বিচার আমরা দাবি করছি। এইখানে আমরা কোনো প্রধান উপদেষ্টার কাছে বিচার চাবো না, আমরা সরাসরি থানায় যাব, অভিযুক্তরা যাবে, তারা তাদের অভিযোগ দিবে, তারা মামলা নেবে। যদি প্রশাসন মামলা না নেয় তাহলে আমরা সেটাকে দুর্বার আন্দোলনের রূপ দেবো। কারণ এই জুলাই অভ্যুত্থানে আমি নিজে জেল খাটছি, আমাকে কি ট্যাগিং দেবে? রিফাত রশিদ 2 দিন হয়েছে যারা এরা আন্দোলন করতেছে, আমরা 18 সাল থেকে আন্দোলন করতেছি। এই আন্দোলন আমাকে জেলে নিয়ে গেছে, আমরা জেল খাটছি, গুলি খাইছি, এখনো বুকের মধ্যে মনে 4টা গুলি রয়েছে। 28 অক্টোবরে আমরা আন্দোলন করা, এখন আমাদেরকে যদি ট্যাগিং দেয় যে ভাই আপনি কি, রিফাত রশিদেরা 17 তারিখের পরে সব হাওয়ায় গেছে, আসিফ শুধুমাত্র পলায় ছিল, আর অনেকেই বলতে পারে যে আপনারা বলেন সার্জিস, তারপরে হাসনাত, এরা সবাই পলায় গেছিল। আপনারা মিডিয়ারা সবাই জানেন, কারো কোনো খোঁজ খবর নাই। আন্দোলন চালাইছি আমরা রাজনৈতিক ব্যক্তিরাই, আমরা আন্দোলনকে যাত্রাবাড়ি চালাইছি। এই হাসিব মল্লিক, এই পীর্থু, এরাই নেতৃত্ব দিচ্ছে যাত্রাবাড়িতে। সবচেয়ে বড় আন্দোলন যেখানে হয়েছে, তাদেরকে কিভাবে মারে এই জুলাই গণঅভ্যুত্থানে স্পিড ধারণ করে, কোন ধরনের লেগেসি তারা বহন করে? আমার এখানটা প্রশ্ন। আমরা তাদেরকে ছাড় দিচ্ছি, এর মানে এটা না তারা যা ইচ্ছা তাই করবে, যার সাথে মনে যায় তার সাথে করবে। আজকে আমাকে তারা হুমকি দেওয়াচ্ছে যে আপনাদের সংগঠনের অমুকে যাচ্ছে কেন? আরে ভাই, এখানে আমি সংগঠনের পক্ষ থেকে আসিনি, আপনারা সংগঠনকে ট্যাগিং দেওয়া শিখছেন। আওয়ামী লীগের ওই একই লেগেসি আপনারা বহন করতেছেন যে অমুক দলের থেকে কেন আসছে। আপনার উচিত ছিল সবাইকে নিয়ে বসা, গোল টেবিলে বসা, যে আপনাদের কি সমস্যা আমরা সমাধান করবো। আসিফ, নাহিদ, আক্তার, আকরাম সবাই ছাত্র অধিকার পরিষদ করা, এবং আমি যেই সময় ছাত্র অধিকার পরিষদ শুরু করি একই সময়ে এই আসিফ, নাহিদ, আক্তার, সার্জিস ছিল না, আপনার রিফাত রশিদ, যতজনই আছে সবাই বৈষম্যবিধির এখন যত টপ লেভেলের যারাই দায়িত্ব পালন করছে সবাই একটা সময় ছাত্র অধিকার পরিষদ করা, আসাদ বিন রনি সহ সবাই। তাহলে কেন ছাত্র অধিকার পরিষদ পরিচয় পাওয়ার পরে এখানে গেছে তো কেউ ছাত্র অধিকার পরিষদের পরিচয় যায় নাই? যারা গেছে তারা সবাই একটা এলাকায় গতদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে তারা গেছে, এবং আমি এখানে আসছি যারা দেখতেছেন এরা সবাই যাত্রাবাড়ি অঞ্চলের, ডেমরা অঞ্চলের। আমার বাসা যাত্রাবাড়ি শনি একরাতে। আমি যখন জানতে পারছি পীর্থুর উপর হামলা হয়েছে, পীর্থ আমার সেই 18 সাল থেকে ওকে চিনি। এই জুলাই গণঅভ্যুত্থানে যে স্পিড, আমরা যে স্পিডটা নিয়ে আন্দোলন করছি, সেই স্পিডটা ধারণ করে যারা এটাকে ব্যাহত করার চেষ্টা করে, যারা এটা সুযোগ নিতে চায়, তাদেরকে অবশ্যই আমরা প্রতিহত করব। সেই জায়গায় পীর্থুরা যখন বলে যে এরা আওয়ামী লীগের একসময় দোষর ছিল, আমি টোটাল বিল নিয়ে নিশ্চিতভাবে রিপোর্ট করেছি। আমরা আসলে প্রায় 3টি রিপোর্ট করেছি। আমার উন্মোচন যে প্রোগ্রামটা আছে সেখানে আমরা ইনভেস্টিগেটিভ প্রোগ্রামে আসলে দেখিয়েছি যে টোটাল বিল গত কয়েক বছর ধরে কিভাবে তিলে তিলে দখল হয়েছে। তো সেটি নিয়ে আমরা নিশ্চিতভাবে কাজ করেছি। এর আগে এখানে এসে বিভিন্ন জনের সাথে কথাবার্তা বলেছি যারা নিজেদের ব্যক্তি মালিকানাধীন মালিকানা সম্পত্তি হিসেবে দাবি করে এসেছেন, তাদের সাথেও কথা বলেছি, এবং তারা যথার্থই তাদের রেকর্ড যেগুলো সেগুলো সেভাবে আমরা দেখেছি। কিন্তু আমি বারবার যেটি বলার চেষ্টা করেছি যে রাজুক একটি প্ল্যান করেছে, যেটি কিনা ড্যাব, যেটি এখন আইনে পরিণত হয়েছে, সেটা এটিকে জলাধার হিসেবে দেখানো হয়েছে। এবং এর আগের আমরা জলাধার আইন, ভূমি উন্নয়ন আইন, ভূমি ব্যবহার আইন থেকে শুরু করে
জলাধার সংরক্ষণ আইন থেকে শুরু করে পরিবেশ আইন থেকে শুরু করে অন্তত 12টি আইন রয়েছে যেখানে বলা হয়েছে যে কিভাবে জলাধার ব্যবহার হবে, কিভাবে জলাধার সংরক্ষণ হবে। এবং রাজুক সর্বশেষ যেটি করেছে সবগুলো আইনের পর্যালোচনা করেই ড্যাপ নির্ধারণ করেছে। সেই ড্যাপে থাকা 954% একটি বিল যখন ভরাট হয়ে যায় তখন এটি নিয়ে কোন প্রক্রিয়ায় ভরাট হলো, আমরা আসলে ঢাকার পরিবেশ নিয়ে যখন কাজ করি তখন এই বিষয়গুলো সামনে চলে আসে। আজকে যখন রাজুক এটির উচ্ছেদ অভিযানে এসেছে, সেই রিপোর্টের আমি যেহেতু এর আগে রিপোর্ট করতে এসেছি তারা আমাদেরকে চিনে রেখেছে এবং সেই রিপোর্টের অংশ ধরেই আজকে আমার উপর আক্রমণ করা হয়েছে, আমার ক্যামেরাম্যানের উপর আক্রমণ করা হয়েছে, ক্যামেরাটি ভাঙচুর করে ফেলা হয়েছে। এই ক্যামেরা ইউজেবল না, আমাকে তারা যতটুকু সম্ভব যেভাবে সম্ভব চারদিক থেকে আক্রমণ করেছে এবং ইট দিয়ে ঢিল মেরে আসলে পিছের অনেকখানি অংশ কেটে গেছে মনে হয়। প্রশাসনের ভূমিকা কি ছিল? প্রশাসনের ভূমিকা খুব, আমরা দেখলাম যে প্রশাসনের সামনে কিন্তু এই ধরনের এই হামলাটা, আমি কিন্তু পুলিশের কাছ থেকে সহায়তা চেয়েছিলাম। আমি খুব ভালো করে জানি এই এলাকায় যেহেতু রিপোর্টিং করতে আসি, সাংবাদিকতা করতে এসে মার খাওয়া কিংবা আক্রমণের শিকার হওয়া এটি নতুন ঘটনা নয়, এটি অনেক পুরনো ঘটনা। কিন্তু প্রশাসনের সামনে, পুলিশের সামনে যখন এটি ঘটে তখন দুঃখজনক। এবং আমরা এই ঢাকা রক্ষা নিয়ে, ঢাকার পরিবেশ রক্ষা নিয়ে যতগুলো রিপোর্ট করেছি সবখানেই দেখেছি সরকারের বিভিন্ন অর্গান এটার সাথে যুক্ত থাকে থেকেই এই দখল ভরাট থেকে শুরু করে ঢাকার পরিবেশ যা কিছু ধ্বংস হয়েছে সরকারের প্রত্যক্ষ মদতে হয়েছে, সরকারের বিভিন্ন অর্গানের প্রত্যক্ষ মদতে হয়েছে। আজকে আমার উপর যে আক্রমণের ঘটনা সেটির একটি নামান্তর, এটি প্ল্যান করে করা হয়েছে, আমরা ঘটনাগুলো শুনতে পেয়েছি। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই বিল যখন ভরাট করা হয়েছে তখন সবার চোখের সামনে ভরাট করা হয়েছে। আমার আসলে কিছু বলার নেই। নিশ্চয়ই ঢাকাকে সুরক্ষিত রাখতে হলে, ঢাকাকে যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত রাখতে হয় তাহলে ঢাকাকে রক্ষা করতে হবে। ঢাকা যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ব্যক্তি মালিকানাধীন জমি, তাদের মালিকানা নিয়ে কোনো প্রশ্ন থাকা উচিত না, কিন্তু বাংলাদেশে যে আইনগুলো আছে সেগুলোর কার্যকারিতাও আসলে দেখতে হবে। এবং এখানে অনেক রাজনীতি থাকে। এই ঘটনাগুলো যখন ঘটে, ঢাকার যে হাউজিংগুলো গড়ে উঠেছে, এত অসংখ্য হাউজিং এমনি গড়ে ওঠেনি, বেশিরভাগেরই কোনো বৈধতা নেই। তাহলে কিভাবে গড়ে উঠেছে, সেভাবে কিভাবে তারা কার্যক্রম চালাচ্ছে? নিশ্চয়ই সরকারের কোনো না কোনো অর্গান তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। আজকের ঘটনা এই প্রশাসনিক যে তাদের সুরক্ষা দেওয়ার যে বিষয়টি, এটি দিয়ে নামান্তর, এটি হচ্ছে সেটার উদাহরণ। পুলিশের পক্ষ থেকে নীরব ভূমিকা পালন করা, উচ্ছেদ অভিযান শুরু হওয়ার 2 ঘন্টা পরে পুলিশ এসেছে, 3 দিন আগে তাদেরকে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু আজকে তারা যখন এসেছে তখন অলরেডি রাজুকের টিম এসে 2 ঘন্টা অপেক্ষা করেছে, তারপরে পুলিশ এসেছে। ততক্ষণে এখানে যা তৈরি হওয়ার, যে অবস্থা তৈরি হওয়ার সেটি হয়ে গেছে এবং সেটিরই নামান্তর। আজকের অভিযান বন্ধ করে রাজুকে ফিরে যেতে হচ্ছে, আমি সাংবাদিকতা করতে এসে আমাকে মার খেতে হচ্ছে। আমার ক্যামেরাম্যান এখানে এসে দীর্ঘদিন কাজ করেছে। আমরা কখনোই কারোর বিরুদ্ধে কোনো কিছু বলার চেষ্টা করিনি। আওয়ামী লীগের আমলে যেমন আওয়ামী লীগের ছত্র ছাড়াই এখানে এই সবকিছু ঘটে গেছে, এখন বিএনপি আসবে, এখন ক্ষমতায় আসেনি, তাদের ছত্র ছায়া এখানে সবকিছু ঘটছে কিনা সেটি আপনাদের দেখার দায়িত্ব রইল। ভাই, সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এখানে পুলিশের উপস্থিতি, রাজুকের কর্মকর্তাদের উপস্থিতি, এই এলাকার জনগণ কিভাবে ক্যামেরা ভাঙে দেখেন, ক্যামেরা ভাঙছে, ক্যামেরা টাইনা নিয়ে গেছে, আমার হাতে করছে। এইটা কি পুলিশের নীরব ভূমিকা? এগুলি কি এই দেশ কি এই 5ই আগস্টের পরে কি এই পাইছে? আমার আর কিচ্ছু বলার নাই। এই কি এটা একটা বিল, এটা একটা উচ্ছেদ করা, অবৈধতার একটা সীমা আছে। মানুষ এইভাবে করে জমি জমা সব ফসলি জমি সব ভরাট করে তারা বসতি করতেছে, এটা রাজুক উচ্ছেদ করতেছে। সেইখানে ছবি তুলতে এসে যদি এই অবস্থা হয় এবং পুলিশ প্রশাসনের সামনে, আর কিচ্ছু বলার নেই। আমার হাত কেটে গেছে, ক্যামেরা টানাটানি করতেছে ওনাদের সামনে, এই যে এখানে এখন উপস্থিত আছে সবাই এর সাক্ষী। এবং এদের দর্শক, আমি আশা করি আপনি সবগুলো ভিডিওই মনোযোগ সহকারে দেখছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য এবং মতামত থাকে তাহলে কমেন্টে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতোই এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।